প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এমআইপি জব স্টাডিড আন্তর্জাতিক বিষয়গুলি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 13 আন্তর্জাতিক বিষয়গুলি। আজকে আমাদের আলোচ্য সূচিটা আপনারা বোর্ডের দিকে খেয়াল করে দেখতে পাবেন যে আমাদের আলোচ্য সূচি হলো আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক 2। আমরা গত লেকচারে বলেছিলাম যে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক নিয়ে আমাদের 2টা ক্লাস হবে। তো আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে আজকে লাস্ট ক্লাস। আমরা গত ক্লাসে বৃহৎ আকারে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের। একটি ছিল বিশ্বের গোয়েন্দা সংস্থা, একটি ছিল আমাদের স্নায়ুযুদ্ধ এবং আরেকটি ছিল গেরিলা সংগঠন, সর্বশেষ ছিল গুরুত্বপূর্ণ গণমাধ্যম ও সংবাদ সংস্থা। আমাদের আজকের আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য বিষয় হচ্ছে সামরিক জোট, আঞ্চলিক সামরিক জোট, আন্তর্জাতিক সামরিক জোট এবং বিশ্বের গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ। এবং চুক্তিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সামরিক জোটগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি 3 নম্বরের প্রশ্ন পাবেন, কমপক্ষে 2-3 নম্বরের। সুতরাং আমরা একটু গুরুত্ব সহকারে আজকের টপিকগুলো আলোচনা করব। তা আমরা আজকে শুরু করি। সামরিক জোট দিয়ে আমাদের আলোচনা শুরু করব। হয়তো আমরা লেকচার 7, 8, 9, 10 4টা লেকচারে বিভিন্ন সংগঠনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা সেখানে ন্যাটো কিংবা আনজাস কিংবা আফ্রিকম এই ধরনের সংগঠনগুলো দেখেন নেই। হয়তো অনেকে মনে করছেন কি এগুলো কি পরীক্ষার পাঠ্য বিষয় না, নাকি স্কিপ করে যাওয়া হয়েছে। তা এই বিষয়গুলো আমরা আসলে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের অন্তর্ভুক্ত মনে করি। সামরিক জোটের মধ্যে প্রথমে যে সংস্থাটি আছে সেটি হলো ন্যাটো। আমরা ন্যাটো নাম শুনেছি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমি আর ন্যাটোর পূর্ণরূপটা লিখছি না। তা ন্যাটো গঠনের একটা প্রেক্ষাপট ছিল। ন্যাটো গঠনের মূল প্রেক্ষাপট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে বলেছিলাম স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার কিংবা শীতল যুদ্ধ কিংবা ঠান্ডা যুদ্ধ, যেটাই বলি না কেন আমরা, সেটি প্রকাশিত হয়। তো ঠান্ডা যুদ্ধের পর দেখুন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে জার্মানি, বিশেষ করে পূর্ব জার্মানি অংশগ্রহণ করলো। তা পূর্ব জার্মানি তথা জার্মানির আক্রমণ থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ও তার সমগোত্রীয় দেশগুলোর বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনের লক্ষ্য পৃথিবীর 2টি বৃহৎ শক্তি ইংল্যান্ড, ব্রিটেন এবং ফ্রান্স 2টা দেশ 1948 সালে একটি চুক্তি স্বাক্ষরে মিলিত হয় 1948 সালে স্নায়ুযুদ্ধের পর। কিন্তু তারা সে সময় আসলে ওই চুক্তিটি স্বাক্ষর করতে পারেননি। অন্যদিকে 1948 সালে আবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপের আরও 3টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য উদ্যত হয় এবং তারা একটা চুক্তি স্বাক্ষর করে। এরপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নেতৃত্বাধীন, যেহেতু তারা ছিলেন ফ্রান্স, ব্রিটেন বা ইউরোপের আরও 5টা দেশ পুঁজিবাদী বলয়ের, তা মূলত সমাজতন্ত্রকে প্রতিহত করার লক্ষ্যে বা সমাজতান্ত্রিক আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ করার লক্ষ্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ হ্যারি ট্রুম্যান 1948 সালের 17 মার্চ তিনি ইউরোপের তথা বিশ্বের সামরিক ব্যবস্থা ঢেলে সাজাবার উপর গুরুত্ব আরোপ করেন। তো তার এই গুরুত্ব আরোপ থেকে মূলত 4 এপ্রিল 1949, 4 এপ্রিল 1949 উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়েই মূলত ন্যাটো যাত্রা শুরু করে। আমরা বাংলা এইভাবে লিখি, ন্যাটো তার যাত্রা শুরু করে 4 এপ্রিল 1949 ন্যাটো প্রতিষ্ঠিত হলো উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে। ন্যাটোর মূল উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক দেশগুলোর আগ্রাসন সমন্বিতভাবে প্রতিহত করা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের
বিকল্প জোট সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এরা অংশগ্রহণ করলো। তা ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টি, অর্থাৎ 12টি সদস্য নিয়ে ন্যাটো হচ্ছে 1949 সালে যাত্রা শুরু করে। বর্তমান ন্যাটোর সদস্য সংখ্যা হচ্ছে 29টি। ন্যাটোর সদস্য সংখ্যা হচ্ছে 29টি। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ, এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে মন্টেনিগ্রো। উনত্রিশটি দেশ আপনাদের সেটে দেওয়া আছে, আপনারা একটু 29টি দেশ একটু দেখে নেবেন এক নজরে যে 29টি দেশ কী কী দেওয়া আছে, এটা সেটে দেওয়া আছে। তারপর আমি হচ্ছে 29টি দেশ সম্পর্কে এক নজরে বলি। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইতালি, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, আইসল্যান্ড, পর্তুগাল, গ্রিস, জার্মানি, স্পেন, তুরস্ক, হাঙ্গেরি, পোল্যান্ড, এস্তোনিয়া, লিথুনিয়া, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, রোমানিয়া, স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, আর হচ্ছে সর্বশেষ মন্টেনিগ্রো। তো এই 29টি দেশ একত্রিত হয়ে মূলত তারা ন্যাটো গঠন করলো। তো এই 29টি দেশের মধ্যে 2টি মুসলিম দেশ আছে, অর্থাৎ ন্যাটোর সদস্য দেশ হচ্ছে 2টি মুসলিম দেশ আছে। একটা হচ্ছে তুরস্ক, আরেকটা হচ্ছে আলবেনিয়া। এই 29টি সদস্য দেশের মধ্যে 2টি হচ্ছে মুসলিম দেশ ন্যাটোর। এবং ন্যাটোর এই সদস্য দেশগুলোর মধ্যে বলে রাখবেন সবগুলো দেশ কিন্তু ইউরোপের দেশ, এবং তুরস্ক মানে ইউরোপের দেশ বলা হয়। তা ন্যাটো বহির্ভূত বাহিরের দেশ হচ্ছে 2টা। আমরা তুরস্ককে যদি এশিয়ার দেশ ধরি, তাহলে ন্যাটো বহির্ভূত, ইউরোপ বহির্ভূত, ন্যাটোর সদস্য ইউরোপ বহির্ভূত দেশ 2টা আছে। তো ন্যাটো বহির্ভূত ইউরোপের দেশ 2টি বলছি, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। 29টি দেশের মধ্যে 27টি দেশ হচ্ছে ইউরোপ মহাদেশের, আর 2টি দেশ হচ্ছে ইউরোপ মহাদেশের, একটা হচ্ছে এশিয়া আর একটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের। তার ন্যাটোর 29টি সদস্যের মধ্যে 2টি দেশ হচ্ছে মুসলিম, তুরস্ক এবং আলবেনিয়া, এবং 2টি দেশ হচ্ছে ইউরোপের বাইরের দেশ। ন্যাটোর একমাত্র সহযোগী সদস্য দেশ বা অ্যাসোসিয়েট দেশ হচ্ছে রাশিয়া। ন্যাটো কিন্তু রাশিয়াকে কিন্তু পূর্ণ সদস্য পদ দেয়নি। তা ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ফ্রান্সের প্যারিস ছিল ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর। ন্যাটোর বর্তমান সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। ন্যাটোর প্রশাসনিক প্রধান হচ্ছেন মহাসচিব। ন্যাটোর বর্তমান মহাসচিব হচ্ছে জেন্স স্টলটেনবার্গ। তিনি হচ্ছেন নরওয়ের নাগরিক। জেন্স স্টলটেনবার্গ হচ্ছে নরওয়ের নাগরিক। তা ন্যাটো, আগে বলেছি, ন্যাটো কিন্তু মূলত গঠিত হয়েছিল স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে, সমাজতন্ত্রকে প্রতিহত করার পরিকল্পনা নিয়ে। তো হঠাৎ করে ফ্রান্স মূলত ন্যাটোর সামরিক কর্মকাণ্ডের কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতো না। পরবর্তীতে 2009 সাল থেকে ন্যাটোর সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শুরু করলো ফ্রান্স। 1966 সাল থেকে মূলত ফ্রান্স ন্যাটোর সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা বন্ধ রেখেছিল। 1966 সাল থেকে 2009 সাল থেকে তিনি পুনরায় আবার ফ্রান্স ন্যাটোর সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। তা ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সর্বশেষ ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2019 সালের 3 এবং 4 ডিসেম্বর 2019। এটা অনুষ্ঠিত হয়েছিল লন্ডন, ব্রিটেনের। সেই হিসেবে ন্যাটোর চেয়ারপারসন হচ্ছেন বরিস জনসন, ব্রিটেনের প্রধানমন্ত্রী। তা ন্যাটো হচ্ছে পৃথিবীর বৃহত্তম সামরিক জোট, এবং ন্যাটোর মূল উদ্দেশ্য বলেছি কিন্তু স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে গড়ে ওঠে। মূল উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক
দেশগুলোর আগ্রাসন প্রতিহত করা। এরপর চলে আসি আনজাস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি বা আনজাস। আনজাস কিন্তু একটি সামরিক জোট। এখান থেকে প্রশ্নটা প্রায় আসে যে আনজাস কোন ধরনের সংগঠন, সামরিক সংগঠন বলছি আনজাসকে। তা আনজাস গড়ে উঠেছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, মূলত হচ্ছে ওশেনিয়ার দেশগুলোর মধ্যে সামরিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে, ওশেনিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে সামরিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যেই আনজাস গড়ে তোলে 3টা দেশ। তো আনজাস প্রতিষ্ঠিত হয় এই ন্যাটো প্রতিষ্ঠার 2 বছর পর, অর্থাৎ 1 সেপ্টেম্বর 1951 আনজাস প্রতিষ্ঠিত হয়। আনজাসের সদস্য সংখ্যা হচ্ছে 3টি। বললাম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইউনাইটেড স্টেটস ইউএসএ। এই 3টি হচ্ছে আনজাসের সদস্য। আনজাসের সদর দপ্তর হচ্ছে ক্যানবেরা। আনজাস থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি হয় অস্ট্রেলিয়ার, এটা ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার। আনজাস থেকে যে প্রশ্নটি সবচেয়ে বেশি হয় সেটি হলো আনজাস কোন ধরনের সংগঠন, এই প্রশ্ন সবচেয়ে বেশি হয় আনজাস থেকে। এরপর চলে আসে আফ্রিকান। এটার পুনরূপ হচ্ছে ইউনাইটেড স্টেটস আফ্রিকা কমান্ড। ইউনাইটেড স্টেটস আফ্রিকা কমান্ড। এর মূল উদ্দেশ্য ছিল মিশর ছাড়া আফ্রিকা মহাদেশের বাকি 53টি দেশের, মিশর ব্যতীত আফ্রিকার 53টি দেশের জন্য মার্কিন সামরিক সহায়তা এবং সামরিক তৎপরতার লক্ষ্যে গঠিত একটি জোট। মিশর ব্যতীত আফ্রিকার 53টি দেশের মধ্যে মার্কিন সামরিক তৎপরতা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত জোট হচ্ছে আফ্রিকাম। তা আফ্রিকাম প্রতিষ্ঠিত হয় আমাদের খুব বেশি সময় না, কাছাকাছি সময়, 1 অক্টোবর 2007 আফ্রিকাম প্রতিষ্ঠিত হয়। এটি একটি সামরিক জোট। এর সদস্য সংখ্যা হচ্ছে 54টি। আফ্রিকার 53টি দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এর সদর দপ্তর হচ্ছে, মাঝে সংস্থাটির সদর দপ্তর হচ্ছে জার্মানির বার্লিন। জার্মানিতে অবস্থিত হচ্ছে আফ্রিকামের সদর দপ্তর হচ্ছে বার্লিনে অবস্থিত। এটা একটি দেখলাম আমরা সামরিক জোট আফ্রিকাম। OSCE, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, এটাকে বলা হয় ইউরোপের দেশসমূহের নিরাপত্তা ও সহযোগিতামূলক সংগঠন। এটিও একটি কিন্তু ইউরোপিয়ান দেশের সামরিক জোট বলে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জোট। তা OSCE বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জোট বলে আমরা এটা। এটি প্রতিষ্ঠিত হয় 1973 সালে। সদস্য সংখ্যা হচ্ছে 57টি। এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। এর প্রতিষ্ঠাকারী নাম ছিল CASA, প্রতিষ্ঠানের নাম ছিল, বর্তমানে হচ্ছে OSCE। এটা আসতে OSCE কোন ধরনের সংগঠন, সদর দপ্তর কোথায় অবস্থিত, এই প্রশ্ন দুইটা এখান থেকে আসতে পারে, আমাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর ওয়ার্সা প্যাক্ট ছিল, এটি গড়ে উঠেছিল হচ্ছে 1955 সালের 14 মে। আমরা দেখেছিলাম ন্যাটোর কথা বলছিলাম। ন্যাটো গড়ে উঠেছিল মূলত স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন তথা সমাজতান্ত্রিক দেশগুলোর আগ্রাসন প্রতিহত করার জন্য।
তা ন্যাটোর বিকল্প সামরিক জোট হিসেবে গড়ে ওঠে ওয়ার্সা প্যাক্ট। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কথাটা একটু, ন্যাটোর বিকল্প সামরিক জোট হিসেবে গড়ে ওঠে ওয়ার্সা প্যাক্ট। অর্থাৎ ওয়ার্সা প্যাক্ট ছিল সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সামরিক বাহিনী। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী ছিল ওয়ার্সা প্যাক্ট। এটি প্রতিষ্ঠিত হয় বলছে 14 মে 1955। এর সদস্য সংখ্যা ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল। সদর দপ্তর ছিল মস্কো, রাশিয়ার মস্কোতে। মস্কো রাশিয়া ছিল সদর দপ্তর। এর মূল স্লোগান ছিল হচ্ছে ইউনিয়ন ফর পিস অ্যান্ড সোশ্যালিজম। স্লোগান ছিল হচ্ছে ইউনিয়ন ফর পিস অ্যান্ড সোশ্যালিজম, সমাজতন্ত্র ও শান্তির জন্য ইউনিয়ন। তো সংগঠনটি সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার আগেই, সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হলে 25 ডিসেম্বর 1991, তা সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার আগেই 1 জুলাই 1991 এই ওয়ার্সা প্যাক্ট বিলুপ্ত করা হয়। এটা বিলুপ্ত হয় কিন্তু 1 জুলাই 1991। তা এখান থেকে মূলত দুইটা প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে যে ন্যাটোর বিকল্প সামরিক জোট হিসেবে কোন সংগঠনের সৃষ্টি হয়েছিল, অথবা প্রশ্ন হতে পারে বর্তমানে কোন সামরিক জোটের কার্যক্রম বিলুপ্ত, বর্তমানে কোন সামরিক জোটের কার্যক্রম দেখি না, বা কোন সামরিক সংস্থা বিলুপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে ওয়ার্সা প্যাক্ট দেখলাম আমরা। ইসএফ, ISAF, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স, ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স। তা এটা মূলত গঠিত হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক আফগানিস্তানে নিরাপত্তা সহযোগিতা দেওয়ার লক্ষ্যে, আফগানিস্তানের নিরাপত্তা সহায়তা দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক এটি গঠন করা হয়েছিল। তা এটি গঠিত হয়েছিল 20 ডিসেম্বর 2001। 20 ডিসেম্বর 2001, যে 9/11-এর পর আফগানিস্তানের ন্যাটো বাহিনীকে সামরিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মূলত ইসএফ গঠিত হয়। আফগানিস্তানে ন্যাটো বাহিনীকে সামরিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এটি গঠন করে। তা এটি কিন্তু মূলত হচ্ছে এই ইসএফের নেতৃত্বে কিন্তু ন্যাটো বাহিনী কিন্তু আফগানিস্তানে কিন্তু যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছে। এখনও পর্যন্ত ইসএফ হচ্ছে আফগানিস্তানের কার্যকর। প্রশ্ন হতে পারে যে আফগানিস্তানে বা ন্যাটো বাহিনীকে আফগানিস্তানে সহায়তা দেওয়ার জন্য কোন সংগঠন সৃষ্টি হয়, অথবা 9/11-এর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সামরিক সহায়তার জন্য কোন সংগঠন সৃষ্টি করেছিল। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স বা ইসএফ, ISAF। তো আমরা বৃহৎকারের কয়েকটি সামরিক জোট দেখলাম, ন্যাটো, আনজাস, আফ্রিকম, OSCE, ওয়ার্সা প্যাক্ট, হচ্ছে ISAF। এখন আমরা চলে যাব হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিতে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি, এটা হচ্ছে আমাদের জন্য বলেছিলাম যে আজকের লেকচারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তা শুরুতে আসে হচ্ছে আমরা এই চুক্তিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে অস্ত্র সীমিতকরণ চুক্তি, অস্ত্র নিরস্ত্রীকরণ বলি বা সীমিতকরণ চুক্তি যেটা বলি সেটা। এটা আমরা এক কথায় এটাকে আমরা খুব চমৎকার করে নাম দিতে পারি, নিরস্ত্রীকরণ চুক্তি দেয়, সেটা ভালো হয়। নিরস্ত্রীকরণ চুক্তি।
তা প্রথম চুক্তিটার নাম হচ্ছে পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তি। আমরা পারমাণবিক অস্ত্র আবিষ্কার দেখলাম, পারমাণবিক অস্ত্র আবিষ্কার হলো 16 জুলাই 1945। এরপর এটার ব্যবহার দেখলাম, 8টা দেশ হচ্ছে এটা গড়ে তুললো। পরবর্তীতে প্রথম যে চুক্তিটা পড়ব সেটা হলো পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তি। তা পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তি স্বাক্ষরিত হয় 31 জুলাই 1991। চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে চুক্তিটির ক্ষেত্রে হচ্ছে আমাদের কয়েকটা বিষয় পড়বো আমরা। একটা হচ্ছে চুক্তিটি কয়েকটা বিষয় জানা দরকার। স্বাক্ষরিত হয় কবে, এখানে দেখবো হচ্ছে স্বাক্ষরকারী পক্ষদ্বয় কারা ছিল, একটা হচ্ছে স্বাক্ষরের উদ্দেশ্য কী। এই তিনটা বিষয় একটু আমরা দেখব, যে স্বাক্ষরিত হয় কবে, কোন কোন পক্ষ, উদ্দেশ্য কী। এছাড়াও দেখতে পারি স্বাক্ষরের স্থানটাও আসতে পারে মাঝে মাঝে। তা চুক্তি স্বাক্ষরিত হয় বলছি 31 জুলাই 1991। মূল উদ্দেশ্য ছিল পারমাণবিক, রাসায়নিক এবং আমাদের এই যে বলি স্নায়বিক যে অস্ত্র আছে, স্থলমাইন যেগুলো বলি, তাহলে এটা ছিল যে পারমাণবিক, রাসায়নিক ও স্নায়বিক অস্ত্র হ্রাসকরণ, কমিয়ে আনা চুক্তি ছিল এটা। তা এই চুক্তিতে স্বাক্ষর করেছিল হচ্ছে ইউএসএ আর রাশিয়া, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছিল হচ্ছে চুক্তির স্বাক্ষরকারী দেশ, ইউএসএ ও রাশিয়া। তা এটা গেল হচ্ছে পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তি। এরপর আমরা দেখি হচ্ছে স্টার্ট অন। আমরা নাম শুনেছি তো, স্টার্ট অন। স্টার্টের পুনর্ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। স্ট্র্যাটেজি আর্মস রিডাকশন ট্রিটি, যেটা হচ্ছে প্রথম, এটা স্টার্ট অন বলা হয়। তা এটি স্বাক্ষরিত হয় 3 জানুয়ারি 1993। স্টার্ট অন স্বাক্ষরিত হয় 3 জানুয়ারি 1993। এর চুক্তি স্বাক্ষর করেছিল হচ্ছে আগের মতো 2টা দেশই, অর্থাৎ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তা এটার পক্ষে মূলত হচ্ছে চুক্তির পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেছিল জর্জ ডব্লিউ বুশ বা জর্জ বুশ বলি আমরা। আর রাশিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছিল মিখাইল গর্বাচেভ। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশ, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশ তাদের কৌশলগত অস্ত্র উৎপাদন 30% কমিয়ে দেবে। অর্থাৎ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে যে অস্ত্র আছে সেটা 30% কমাবে, আর অস্ত্র উৎপাদনও তারা 30% কমিয়ে দিবে। এটাকে বলা হয় কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি। কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি, এটি স্বাক্ষরিত হয়েছিল 3 জানুয়ারি 1993। এরপর একই দিনে আবার স্টার টু স্বাক্ষরিত হয় একই দিনে। 2টা চুক্তি স্বাক্ষরিত হয়। স্টার টু স্বাক্ষরিত হয় 3 জানুয়ারি 1993। তা স্টার টুয়ে স্বাক্ষর করেছিল মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন এই চুক্তিতে স্বাক্ষর করেন। তা এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল মস্কোতে। এর উদ্দেশ্য ছিল হচ্ছে 2003 সালের মধ্যে উভয় পক্ষের, অর্থাৎ উভয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের কৌশলগত অস্ত্রের 2/3 হ্রাস করবে। অর্থাৎ এই 2 দেশের কাছে যে অস্ত্র আছে তার 3 ভাগের 2 ভাগ তারা হচ্ছে কমিয়ে ফেলবে। কারণ এই 2 দেশের কাছে অস্ত্র মানে তখন এই 2 দেশই ছিল সবচেয়ে মারণাস্ত্র কান্ট্রি বা দেশ। তো স্টার 2 এর মূল উদ্দেশ্য ছিল 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের কৌশলগত অস্ত্রের 2/3 হ্রাস করবে। আর স্টার 1 ছিল হচ্ছে 2 দেশ তাদের অস্ত্রের কৌশলগত 30% কমিয়ে ফেলবে। তো এইটা হচ্ছে স্টার 1 এবং স্টার 2 গেল।
এনপিটি নিউক্লিয়ার নন প্রোলিফারেশন ট্রিটি, নিউক্লিয়ার নন প্রোলিফারেশন ট্রিটি বা এনপিটি আমরা বলি। এনপিটিকে বলা হয় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে আসে এটা যে নিচের কোনটি, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে, নিচের কোনটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। তা এনপিটি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরিত হয় 1 জুলাই 1968। এগুলো আপনাদের লেকচার খুব স্পেসিফিকভাবে দেওয়া আছে, আমি এই কারণে বোর্ডে লিখছি না। 1 জুলাই 1968 এনপিটি স্বাক্ষরিত হয়। তা এনপিটি স্বাক্ষর করে কিন্তু বহুপাক্ষিক দেশ, অর্থাৎ সেই সময়কার পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো এনপিটি স্বাক্ষর করে। 64 সাল পর্যন্ত যে দেশগুলো অধিকার হয় এর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশ। এর উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ পারমাণবিক অস্ত্রহীন কোনো দেশের কাছে অবস্থানগত এই পারমাণবিক তথ্য বা অস্ত্র বিক্রি করতে পারবে না। অর্থাৎ যে সমস্ত দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এই সমস্ত দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই তাদের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি করতে পারবে না। এটা ছিল একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য ছিল অথবা যে সমস্ত দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই তাদেরকে তারা তথ্য দিয়ে সহযোগিতাও করতে পারবে না কিংবা পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো রকম সহযোগিতা করবে না। এটা ছিল এনপিটির মূল উদ্দেশ্য। এই এনপিটির চুক্তির ফলাফল ছিল একটু আলোচনা করার বিষয়। যেমন এই চুক্তি কার্যকর ছিল মাত্র 2 বছরের জন্য, এই চুক্তির মেয়াদ ছিল 2 বছরের জন্য, 2 বছর পর আমি যাতায়াত করতে পারবো। পরবর্তীতে কিন্তু এই চুক্তির মেয়াদ আরও 25 বছর বাড়ানো হয়, পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও 25 বছর বাড়ানো হয়েছে এবং পুনর্বিবেচনা কল্পে 1995 সালে এসে এই চুক্তির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কথা যে পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের চুক্তিতে স্বাক্ষর করেনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ পাকিস্তান, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েল। এই দেশগুলো এনপিটিতে স্বাক্ষর করেনি। মোস্ট ইম্পর্ট্যান্ট দেশগুলোর নাম। এখান থেকে প্রশ্ন হয় এভাবে যে নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি অথবা নিচের কোন দেশটি এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি। তো এখানে বললাম ভারত, পাকিস্তান, চীন, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা, এই উল্লেখযোগ্য দেশ। এই দেশগুলোর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তো এনপিটি ছিল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এরপর চলে আসি সিটিবিটি, কম্প্রেহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, কম্প্রেহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি। এই সিটিবিটি মূলত পারমাণবিক, এটা কিন্তু পারমাণবিক অস্ত্র এবং বিশেষ করে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার বিস্ফোরণ অঞ্চল এলাকা নিরুৎসাহিত করা, বিশেষ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরুৎসাহিত করার জন্য সিটিবিটি, পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ সংক্রান্ত চুক্তি বলতে পারি আমরা সিটিবিটি। তা সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয় 10 সেপ্টেম্বর 1996। 10 সেপ্টেম্বর 1996 সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কক্ষে, আমরা যেটা বলছি ফ্লাসিং মিডোস, নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সভাস্থল কক্ষকে বলা হয় ফ্লাসিং মিডোস। তা ফ্লাসিং মিডোসে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যে চুক্তিতে স্বাক্ষরকারী সদস্য রাষ্ট্র কোনোভাবেই পারমাণবিক পরীক্ষা, পারমাণবিক বিস্ফোরণ এবং তার নিয়ন্ত্রণাধীন এলাকায় পারমাণবিক পরীক্ষা চালাতে পারবে না এবং কোনো রাষ্ট্রকে তারা পারমাণবিক পরীক্ষা চালাতে উৎসাহিত করবে না। সে অর্থে আমরা সিটিবিটি চুক্তির মূল কারণ বলতে পারি যে সিটিবিটি চুক্তিটা ছিল পারমাণবিক
অস্ত্র পরীক্ষা রোধ সংক্রান্ত চুক্তি বলতে পারি আমরা সিটিবিটিকে। তাহলে সিটিবিটি ছিল হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি। এই সিটিবিটির কয়েকটা ফলাফল ছিল, যেমন এই চুক্তিটিতে এ পর্যন্ত জাতিসংঘের 193টি সদস্যের মধ্যে মাত্র 44 দেশ স্বাক্ষর করছে। সিটিবিটিতে জাতিসংঘের 193টি সদস্যের মধ্যে মাত্র 44 দেশ স্বাক্ষর করেছে। এবং মজার কথা হচ্ছে 9/11-এর পর এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে 11 সেপ্টেম্বর 2001-কে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে, যে কারণে চুক্তির ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং চুক্তিটা নিয়ে আসলে চুক্তিটার কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পর। এরপর যে চুক্তিটা বলবো, জেসিপিওএ এটার পূর্ণ হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, তা এটা ছিল হচ্ছে ইরানের পরমাণু অস্ত্র বিস্তারক চুক্তি। এটা হচ্ছে ইরানের পরমাণু অস্ত্র বিস্তারক চুক্তি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা আমাদের, কারণ ইরান এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানের আবার পারমাণবিক দিকে ঝুঁকে পড়া, এই কারণে আমাদের এটা গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, বা এটাকে বলা হচ্ছে ইরানের পরমাণু অস্ত্র বিস্তারক সংক্রান্ত চুক্তি। তা এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 14 জুলাই 2015, খুব সমসাময়িক কাছাকাছি। এ কারণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলছি। চুক্তিটি স্বাক্ষরিত হয় 14 জুলাই 2015। চুক্তিটিতে স্বাক্ষর করেছিল ইরান এবং নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, অর্থাৎ এর পক্ষদার ছিল হচ্ছে P5 প্লাস ইরান। চুক্তিতে স্বাক্ষর করে P5 বলতে হচ্ছে পার্মানেন্ট মেম্বার অফ সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য আর ইরান। এই 5টি স্থায়ী সদস্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তা আর এর মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ভিয়েনার, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। ভিয়েনায় চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিটি মূলত পরিচিতি পায় ইরান পারমাণবিক চুক্তি নামে। এই চুক্তিটি পরিচিতি পায় ইরান পারমাণবিক চুক্তি। পরীক্ষা এইভাবে আসতে পারে যে ইরান পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে। তা ইরান পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় আমরা দেখলাম 14 জুলাই 2015 ইরান পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর চলে আসি আমরা কেমিক্যাল উইপন্স যেগুলো করি, সেটা হলো রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন, যেটা বলি রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন, বা এটাকে বলা হয় কেমিক্যাল উইপন্স কনভেনশন। তা এই যে রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন বা কেমিক্যাল উইপন্স কনভেনশন, এটি স্বাক্ষরিত হয় 3 সেপ্টেম্বর 1992। খেয়াল রাখবেন, এটা কিন্তু একটা কনভেনশন, একটা দলিল। তা এই কনভেনশন বা দলিলটি স্বাক্ষরিত হয় বলছে 3 সেপ্টেম্বর 1992। এটা খসড়া তৈরি করা হয় 3 সেপ্টেম্বর 1992। এই কেমিক্যাল উইপন্স কনভেনশনের খসড়া প্রস্তুত করা হয়। এটি স্বাক্ষরিত হয় 13 জানুয়ারি 1993। জানুয়ারি মাসের 13 তারিখে এটি স্বাক্ষরিত হয় 1993 সালের, এবং এটি কার্যকর করা হয় 1997 সালে এসে। অর্থাৎ 27 এপ্রিল 1997 থেকে এই রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশনটি কার্যকর হয়। তবে মজার ব্যাপার হচ্ছে এর মূল উদ্দেশ্য ছিল বা বিষয়বস্তুটা ছিল হচ্ছে সব ধরনের রাসায়নিক অস্ত্রের মজুত, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধকরণ। 3টি বিষয়, সব ধরনের রাসায়নিক অস্ত্রের মজুত, উৎপাদন এবং হস্তান্তর বা বিনিময় নিষিদ্ধ করা হয়েছিল এই কনভেনশনের মাধ্যমে। তা এই কনভেনশনে উল্লেখযোগ্য কয়েকটি দেশ আছে, অনেক দেশ স্বাক্ষর করেনি। উল্লেখযোগ্য কয়েকটি দেশ আছে যারা স্বাক্ষর করেনি। এর মধ্যে একটা হচ্ছে মিশর, একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া,
সরি উত্তর কোরিয়া আর হচ্ছে দক্ষিণ সুদান। অর্থাৎ উত্তর কোরিয়াতে স্বাক্ষর করেনি, যে কারণে উত্তর কোরিয়া পরবর্তীতে হচ্ছে এটা উৎপাদন করে ফেলে, অস্ত্র মজুত করে। ওকে, এটা ছিল হচ্ছে রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন। স্থলমাইন নাম শুনেছি, মাটির নিচে যেটা পুঁতে রাখা হয়। স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, এটাকে বলা হয় মাইন ব্যান ট্রিটি, MINE, মাইন ব্যান ট্রিটি। তা মাইন ব্যান ট্রিটি বা স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, এটার আরেকটা নাম আছে। এই চুক্তিটা কিন্তু অটোয়া চুক্তি নামেও পরিচিত। এই চুক্তিটি বলছি অটোয়া চুক্তি নামে পরিচিত, অর্থাৎ কানাডার অটোয়াতে চুক্তিটি স্বাক্ষরিত হয়, যে কারণে অটোয়া চুক্তি বলা হয়। অটোয়া চুক্তির মাধ্যমে সকল প্রকার স্থলমাইন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। এর মূল বিষয়বস্তু ছিল হচ্ছে স্থলমাইন ব্যবহার, স্থলমাইন মজুদ, স্থলমাইন উৎপাদন এবং স্থলমাইন হস্তান্তর নিষিদ্ধকরণ। তো আমরা স্থলমাইনের ব্যবহারটা দেখতাম, বিশেষ করে কাশ্মীর অঞ্চলে আমরা শুনতাম যে ভারতের সেনারা স্থলমাইন পুঁতে রাখতো। স্থলমাইন যদি কারো শরীরে স্পর্শ লাগে, তার উপরকে হালকা একটু তার দেওয়া থাকতো, মাটির বাইরে হালকা একটু সামান্য তার, কারো বোঝার ক্ষমতা নাই। তা যখন কারোর পায়ের সাথে একটা স্পর্শ লাগতো বা শরীরের সাথে স্পর্শ লাগতো, সাথে সাথে বাস্ট হয়ে যেত, হয় ব্যক্তি মারা যেত কিংবা তার বিকলাঙ্গ হয়ে যেত। তা এইটার ভয়াবহতাটা বুঝতে পেরে মূলত কানাডার অটোয়াতে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল বিষয়বস্তু ছিল বা উদ্দেশ্য ছিল স্থলমাইন ব্যবহার করা যাবে না, এটা উৎপাদন করা যাবে না, মজুত করা যাবে না, কিংবা এটা বিনিময় করা যাবে না, কারণ দেশের নিকট এটা হস্তান্তর করা যাবে না। এই উদ্দেশ্যে কানাডার অটোয়াতে চুক্তিটি স্বাক্ষরিত হয় 3 ডিসেম্বর 1997 সালে। এই অটোয়া চুক্তি বা স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় 3 ডিসেম্বর 1997 সালে। এই চুক্তিটি কার্যকর হয় 1 মার্চ 1999 সাল থেকে। 1 মার্চ 1999 সাল থেকে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে এই চুক্তিটি কিন্তু বহুপাক্ষিক, সব দেশের মধ্যে, জাতিসংঘের সকল দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটিতে স্বাক্ষর করেনি গুরুত্বপূর্ণ অনেক দেশ, আমাদের মতো উন্নত দেশগুলো স্বাক্ষর করেছিল, কিন্তু যারাই হচ্ছে টপ লেভেলের দেশ, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে বলা হয়, তারাই কিন্তু চুক্তিতে স্বাক্ষর করেনি, চুক্তিতে স্বাক্ষর করেনি অটোয়া চুক্তিতে। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, ইরান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এই দেশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেনি। তো এই অটোয়া চুক্তি হচ্ছে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি নামে পরিচিত। এর পরের চুক্তিটা দেখবো হচ্ছে জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি। জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি, এটা একটু আমরা দেখব। জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তির মূল বিষয়বস্তু ছিল হচ্ছে সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, আবার বলছি, সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুত এবং এর ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং এটা ধ্বংস করার জন্য উৎসাহিত করা হয়। তাহলে সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ এবং এর ব্যবহার কী করা হলো? নিষিদ্ধ করা হলো। নিষিদ্ধ করার জন্য চুক্তি ছিল জীবাণু সংক্রান্ত চুক্তি। তা জীবাণু সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 10 এপ্রিল 1972 সালে। এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি কার্যকর হয় 26 মার্চ 1975 সালে। চুক্তিটি কার্যকর হয় 26 মার্চ 1975 সালে। তা মজার ব্যাপার হচ্ছে এই চুক্তিটিও অনেকগুলো দেশ স্বাক্ষর করেনি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসরায়েল, এরিত্রিয়া, কমোরোস, জিবুতি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইসরায়েল এই চুক্তিতে স্বাক্ষর করেনি। এরপর যদি আমরা দেখি, আমরা কিন্তু নিরস্ত্রীকরণ চুক্তিতে আছি এখনও।
ABM পুনরূপটা আমরা জানি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা ABM। তো ABM চুক্তি হচ্ছে ব্যালিস্টিক মিসাইলগুলোর বিরোধী চুক্তি ছিল এটি। এই চুক্তিটা হচ্ছে স্বাক্ষরিত হয় 26 মে 1972। সব ধরনের ব্যালিস্টিক মিসাইল নিষিদ্ধ করার জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। আবার বলছি 26 মে 1972। এই চুক্তিটি স্বাক্ষর করেছিল তৎকালীন USA আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, USSR। আমরা সোভিয়েত ইউনিয়নকে বলতাম সংক্ষেপে USSR, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এই চুক্তিটি কার্যকর হয় 3 অক্টোবর 1972। 26 মে স্বাক্ষরিত হয় আর 3 অক্টোবর 1972 চুক্তিটি কার্যকর হয়। এখানে একটু বিশেষ তথ্য একটু জেনে রাখবো, সেটা হলো যে 1972 সালে কিন্তু 3 আগস্ট চুক্তিটা মার্কিন সিনেটে এটা অনুমোদন হতে হয় এবং 13 জুন 2002 সালে এসে মজার ব্যাপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। 9/11 ঘটনার পর এই চুক্তি থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে ABM চুক্তি থেকে। মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। প্রশ্ন হতে পারে কোন নিরস্ত্রীকরণ চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে? অনেকগুলোতে স্বাক্ষর করেনি, আর এটাতে স্বাক্ষর করে তিনি পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করেছে 2002 সালে। আমরা স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি দেখছিলাম, অটোয়া চুক্তি। একটু আগে আমরা দেখলাম, আপনাদের হয়তো মনে আছে, অটোয়া চুক্তি আমরা দেখলাম 1997 সালের 3 ডিসেম্বর এটা স্বাক্ষরিত হয়। একটু খেয়াল রাখেন, পরবর্তীতে কিন্তু অটোয়া চুক্তিতে কিন্তু অনেক দেশ স্বাক্ষর করিনি, এটা তো বলছি গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি শর্ট। SORT শর্ট, এটা ছিল মূলত 2002 সালে চুক্তিটি স্বাক্ষরিত। এটা ছিল অস্ত্র নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি, অস্ত্র নিরস্ত্রীকরণ অথবা অস্ত্র বিলুপ্ত সংক্রান্ত চুক্তি ছিল। এই চুক্তিটা খুব মূলত 21 শতকে সে চুক্তিটি স্বাক্ষরিত হয় 24 মে 2002। 24 মে 2002 শর্ট স্বাক্ষরিত হয়। এটি কার্যকর হয় 1 জানুয়ারি 2003 সাল থেকে। স্বাক্ষরকারী দেশ বৃহৎ দুই শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তা এর মূল উদ্দেশ্য ছিল 2012 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কেউ তাদের পারমাণবিক অস্ত্র, এটা বলা হয় ওয়ারহেড, তা কেউ তাদের পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড 2002 সাল বেশি উৎপাদন করবে না। কিন্তু আসলে দুইটা দেশ কেউই কথা রাখেনি, দুইটা দেশই কেউই তাদের কথা রাখেনি এবং তারা দেখা গেল যে এটার বেশি আরও উৎপাদন করে। তা এটা ছিল আমাদের, এইগুলো ছিল আমাদের গুরুত্বপূর্ণ নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি। এরপর আমরা আসবো নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে। বিশ্বের আমরা কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু ভাগ করছি আন্তর্জাতিক চুক্তিগুলো। নিরাপত্তা সংক্রান্ত চুক্তি, তা নিরাপত্তা সংক্রান্ত চুক্তির প্রথমে যেটা আসে জেনেভা কনভেনশন। জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 12 আগস্ট 1949। 12 আগস্ট 1949 জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় সুইজারল্যান্ডের জেনেভাতে। তা মনে রাখবেন এ পর্যন্ত 4টি জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়েছে, 4টি বা 4বার এ পর্যন্ত নতুন করে 4টি জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়েছে। প্রথম জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় এবং জেনেভা কনভেনশন কিন্তু স্বাক্ষরিত ছিল যুদ্ধাহত বা যুদ্ধবন্দীদের সম্পর্কিত চুক্তি বলা হয়। যুদ্ধাহত বা যুদ্ধবন্দীদের সাথে বা যুদ্ধ অপরাধ সংক্রান্ত চুক্তি বলা হয় জেনেভা কনভেনশন। তো প্রথম জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 1864 সালে। এটা ছিল স্থলভূমি সম্পর্কিত।
দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি স্বাক্ষরিত হয় 1906 সালে, যেটা ছিল সমুদ্র সম্পর্কিত। তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি স্বাক্ষরিত হয় 1923 সালে, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত ছিল এটি, যেটি এখনও কার্যকর আছে। এবং চতুর্থ জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 1949 সালে, বেসামরিক লোকদের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। তার উদ্দেশ্য ছিল চতুর্থ জেনেভা কনভেনশন, যেটা 1949 সালে স্বাক্ষরিত হয়, এটার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবন্দী ও যুদ্ধহত ব্যক্তিদের আচরণবিধি ও সাহায্য প্রদান সম্পর্কিত চুক্তি। তো এখানে মূলত হচ্ছে তিনটি বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল। এখানে তিনটি বিষয়বস্তু জেনেভা কনভেনশনে, এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত। নাম্বার 2 হচ্ছে যুদ্ধকালীন সময় বেসামরিক লোকদের জন্য বিধান কী হবে। 3 হচ্ছে যুদ্ধকালীন সময় বা যুদ্ধ সময় স্থলভূমি ও জলভূমিতে আহত ও অসুস্থ সৈন্যদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ, স্থল এবং জলভূমিতে যারা আহত হয় তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ। এখানে 4টি চুক্তি কিন্তু ছিল যুদ্ধ আহত বা যুদ্ধবন্দীদের সম্পর্কিত চুক্তি। তো এখন মনে করি যে এই চুক্তি কিন্তু এখনও কার্যকর হয়েছে, জেনেভা কনভেনশন। জেনেভা কনভেনশন অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত আমাদের যুদ্ধবন্দী বলি কিংবা যুদ্ধ আহত বলি, তাদের সাথে আমরা কাজ করে থাকি। তো সর্বশেষ যে চতুর্থ জেনেভা কনভেনশন যেটা বলি, এবং জেনেভা কনভেনশন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো চতুর্থ জেনেভা কনভেনশন, যেটি স্বাক্ষরিত হয় 12 আগস্ট 1949। তো এটা ছিল জেনেভা কনভেনশন। এরপর চলে আসি ডেটন চুক্তি, আমরা হয়তো নাম শুনেছি। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন বিমান ঘাঁটিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়, যে কারণে নামটা হচ্ছে ডেটন চুক্তি বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন বিমান ঘাঁটিতে। তা এই চুক্তিটির মাধ্যমে মূলত বসনিয়া সমস্যার সমাধান করা হয়। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে যুদ্ধ বিরাজমান ছিল, দীর্ঘদিন গৃহযুদ্ধ বলি, এবং দুইটা জাতি পুরো ধ্বংসের দ্বারপ্রান্ত চলে যায়। পরবর্তীতে বসনিয়া সমস্যার সমাধান করার লক্ষ্যে মূলত ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় 14 ডিসেম্বর 1995। 14 ডিসেম্বর 1995 ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ ছিল বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং নিঃশর্তদারিকারী দেশ হিসেবে স্বাক্ষর করেছিল রাশিয়া এবং চীন। আসলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিশ্চয়তা দেওয়ার জন্য রাশিয়া এবং যুক্তরাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করেছিল। তো একটা পক্ষে ছিল হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা, অপর পক্ষে ছিল সার্বিয়া আর ক্রোয়েশিয়া, এই চুক্তিতে স্বাক্ষর করে। তা এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন বিল ক্লিন্টন, কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন হচ্ছে চুক্তির মধ্যস্থতা করেন, কিন্তু প্রকৃতপক্ষে চুক্তির বা সংকট নিরসনকারী ছিল জিমি কার্টার এই চুক্তি পরবর্তীতে। আবার বলছি, ডেটন চুক্তির মধ্যস্থতাকারী হচ্ছেন বিল ক্লিন্টন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট, আর এই বসনিয়া সমস্যার সংকট নিরসন বা সমাধানের কার্যকর ভূমিকা পালন করেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। তো উদ্দেশ্য তো বললাম বসনিয়া সমস্যার সমাধান, এবং এর ফলাফল ছিল এই ডেটন চুক্তির মাধ্যমে বসনিয়া হার্জেগোভিনার দীর্ঘদিনে চলা যুদ্ধের অবসান ঘটে। আমরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আলোচনা করেছিলাম, এটা আপনাদের শিটে আছে, আপনারা একটু দেখবেন। এখানে আরেকটা চুক্তি আপনাদের শিটে আছে, কিয়োটো প্রোটোকল, বৈশ্বিক উষ্ণতা রোধ সংক্রান্ত চুক্তি। এটা আমরা পরবর্তী আগামী লেকচারে এটা আলোচনা করব। তারপর একটু বলি যে কিয়োটো প্রোটোকল যেটা বলি, বৈশ্বিক উষ্ণতা রোধ সংক্রান্ত চুক্তি, এটি স্বাক্ষরিত হয়েছিল 1997 সালের 11 ডিসেম্বর। এর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বিশ্ব পরিবেশ রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাস, বিশ্ব পরিবেশ রক্ষা ও বৈশ্বিক উষ্ণতা হ্রাস লক্ষ্যে মূলত এই চুক্তি স্বাক্ষরিত হয়, এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ চুক্তি স্বাক্ষর করে জাপানের কিয়োটোতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এরপর চলে আসে প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 3 সেপ্টেম্বর 1983। এটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে সম্পাদিত চুক্তি। এই চুক্তির মাধ্যমে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়।
এই চুক্তির মাধ্যমে। তা এই চুক্তি স্বাক্ষরকারী দুই দেশ পেয়ে গেলাম। চুক্তিটি স্বাক্ষরিত হলো ফ্রান্সের ভার্সাই নগরীতে, এবং মনে রাখবেন 1783 সালে কিন্তু 4টা চুক্তি স্বাক্ষরিত হয়। 1783 সালে এর একটা বলছে প্রথম ভার্সাই চুক্তি, আরেকটা দেখবেন প্যারিস শান্তি চুক্তি। এটা হচ্ছে দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 4টি। পিস অফ প্যারিস বা প্যারিস শান্তি চুক্তি যেটা বলি, প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত একই দিনে 3 সেপ্টেম্বর 1783। এটা ছিল ব্রিটেন, ফ্রান্স, স্পেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এটাও ছিল হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অবসানের লক্ষ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তির মাধ্যমে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে। এরপর আমরা হচ্ছে 11 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম দ্বিতীয় ভার্সাই চুক্তি, যেটি ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরিসমাপ্তি চুক্তি। আমরা এটা আলোচনা করেছি। তা দ্বিতীয় ভার্সাই চুক্তির স্বাক্ষরের মূল লক্ষ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি। তো দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 28 জুন 1919। পক্ষদ্বয় ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি এবং মিত্রশক্তি, দুই পক্ষ স্বাক্ষর করে। উদ্দেশ্য তো বলেই দিলাম আগে, এবং এই চুক্তির মাধ্যমে মূলত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে, এবং এই চুক্তির মাধ্যমে জার্মানিকে যুদ্ধ অপরাধী হিসেবে ক্ষতিপূরণ দিতে হয়, বাধ্য করা হয় এই দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। তা জার্মানির দ্বিতীয় ভার্সাই চুক্তির ক্ষতিপূরণ দিতে কিন্তু তারা পরবর্তীতে আবার নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে এবং নিজেদের দেশে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টাই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করে। এরপর আমাদের ঐতিহাসিক আমাদের উপমহাদেশের একটি চুক্তি আসে। চুক্তিটি হলো তাশখন্দ চুক্তি। 1966 সালের 10 জানুয়ারি তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। তাশখন্দ চুক্তির একটা প্রেক্ষাপট ছিল। 1965 সালে আমরা পাক ভারত যুদ্ধের কথা জানি। 1965 সালে যে যুদ্ধ 17 দিন স্থায়ী ছিল। তো এই 17 দিনের যুদ্ধ কিন্তু পরবর্তীতে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতা কিন্তু এটার অবসান ঘটে। তা যাতে দুই দেশের মধ্যে আবার স্বাভাবিক সম্প্রীতি বজায় থাকে, সেই লক্ষ্যে 10 জানুয়ারি 1966 তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এই তাশখন্দ চুক্তির পক্ষে স্বাক্ষর করেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিল্ড মার্শাল আইয়ুব খান। চুক্তির মধ্যস্থতা করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এবং চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে, যেগুলো চুক্তিটির নাম হচ্ছে তাশখন্দ চুক্তি। মূল লক্ষ্য ছিল হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে পারস্পরিক সহাবস্থান, আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে অপপ্রচার রোধ বা বন্ধ করা। তা এই তাশখন্দ চুক্তির মাধ্যমে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন চলা বিবাদের কিছু আংশিক সমাধান হয়, এবং এই চুক্তির ফলস্বরূপ আরেকটা চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। আমরা নাম শুনেছি সিমলা চুক্তি। দেখবেন আমাদের দেশে যে যুদ্ধ অপরাধ হয়, এই যুদ্ধ অপরাধের বিচার চলাকালীন সময় কিন্তু সিমলা চুক্তি কিন্তু খুব আলোচিত চুক্তি ছিল কিন্তু সিমলা চুক্তি। বলা হয়েছিল যে সিমলা চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দীদের বা যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দেওয়া হয়, নিঃশর্ত ক্ষমা করা হয়, যে পাকিস্তানে যে যুদ্ধবন্দী ছিল সবাইকে। তা সিমলা চুক্তির একটু আলোচনা করবো আমি, আর তারিখটা জানি আমরা। সিমলা চুক্তি স্বাক্ষরিত হলো 3 জুলাই 1972। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তান এবং ভারতের মধ্যে। এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন পাকিস্তানের পক্ষে জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের পক্ষে শ্রীমতী ইন্দিরা গান্ধী, দুই দেশের প্রধানমন্ত্রী। তা এই চুক্তির মূল উদ্দেশ্য বলা হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন। তা এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ভারতের হিমাচল প্রদেশের সিমলাতে। তা মজার ব্যাপার হচ্ছে চুক্তির মাধ্যমে বলা হয় ভারত এবং পাকিস্তানের বৈরুত্বপূর্ণ সম্পর্ক চরমভাবে হ্রাস পায়। তা এই চুক্তি স্বাক্ষরের সময় জুলফিকার আলী ভুট্টো ইন্দিরা গান্ধীর কাছে প্রস্তাব করলেন যে বাংলাদেশে বন্দী যে
৭৩,০০০ যুদ্ধবন্দী আছে, যুদ্ধবন্দীদের পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। ইন্দিরা গান্ধী সেই চুক্তিতে সম্মত হলেন। ইন্দিরা গান্ধীর চুক্তি সাথে সিমলা চুক্তি, বাংলাদেশের বন্দির সাথে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কি? তা ইন্দিরা গান্ধীর সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। অর্থাৎ ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে কোনো কথা বললে বঙ্গবন্ধু সেটা ফেলাতে পারতেন না। আবার একইভাবে বঙ্গবন্ধু যদি ইন্দিরা গান্ধীকে কোনো রিকোয়েস্ট করতেন, ইন্দিরা গান্ধী সেটা ফেলাতে পারতেন না। যেমন আমরা দেখেছিলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু স্বদেশ ফিরে এসে ইন্দিরা গান্ধীকে প্রথম অনুরোধ করলেন, আপনার ভারতের সেনাবাহিনী সব বাংলাদেশ থেকে নিয়ে যান। ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর অনুরোধ রেখেছিলেন। তার ইন্দিরা গান্ধীর বিশ্বাস ছিল যে বঙ্গবন্ধু তার অনুরোধ রাখবে। তা এই সিমলা চুক্তিতে মূলত পাকিস্তান তাদের যুদ্ধবন্দীদের ফেরত নিয়ে যাওয়ার জন্য ইন্দিরা গান্ধীকে সম্মতি করায়। এবং ইন্দিরা গান্ধী সিমলা চুক্তির পর বঙ্গবন্ধুকে ইন্দিরা গান্ধী অনুরোধ করে যে তিনি পাকিস্তানের চুক্তি সম্পাদন করেছেন এবং চুক্তিটা রক্ষা করা তার দায়িত্ব। যার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু 1972 সালে ওই ৭৩,০০০ যুদ্ধবন্দীদের নিঃশর্ত মুক্তি দেয়, ক্ষমা করে দেয় এবং তাদেরকে মুক্তি করে পাকিস্তান পাঠিয়ে দেয়। যেটা আমাদের যে মানবতা বিরোধী অপরাধ কিংবা যুদ্ধ অপরাধ যে বিচার চলে সেই সময় এটা আলোচিত ছিল। এটা ছিল যে সিমলা চুক্তি। এরপর চলে আসি প্যারিস শান্তি চুক্তি। প্যারিস শান্তি চুক্তি মূলত ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে এটা স্বাক্ষরিত হয় এবং যুক্তরাষ্ট্র প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে যুদ্ধ নিয়ে, যে ভিয়েতনাম যুদ্ধের সময় আসলে যুক্তরাষ্ট্রকে বিষাক্ত সাপ দিয়ে ভিয়েতনাম পরাজিত করে। তা এটা স্বাক্ষরিত হয় ২৭ আগস্ট ১৯৭৩। ২৭ আগস্ট ১৯৭৩ চুক্তিটির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের অবসান। চুক্তির পক্ষে স্বাক্ষর করে ভিয়েতনাম আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং চুক্তিটি স্বাক্ষরিত ছিল তো বোঝা যাচ্ছে ফ্রান্সের প্যারিসে, এবং এর মাধ্যমে হচ্ছে মূলত ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটেছিল। এরপর আসি আয়ারল্যান্ড শান্তি চুক্তি। আয়ারল্যান্ড শান্তি চুক্তির মূল উদ্দেশ্য ছিল আয়ারল্যান্ডের মধ্যে উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আয়ারল্যান্ডের মধ্যে জাতিগত বিবাদ বা জাতিগত দাঙ্গা নিরসন। আবার বলছি, আয়ারল্যান্ড শান্তি চুক্তির মূল উদ্দেশ্য ছিল উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আয়ারল্যান্ডের মধ্যে জাতিগত দাঙ্গা বা জাতিগত দ্বন্দ্বের অবসান। তা এই চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন তৎকালীন মার্কিন সিনেটর জর্জ মিশেল। মার্কিন সিনেটর জর্জ মিশেলের মধ্যস্থতায় কিন্তু আয়ারল্যান্ড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আয়ারল্যান্ড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 10 এপ্রিল 1998 সালে। 10 এপ্রিল 1998 আয়ারল্যান্ড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই আয়ারল্যান্ড শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ব্রিটেনের সরকার এবং আয়ারল্যান্ডের 7টি গেরিলা সংগঠন, গেরিলা গোষ্ঠী। আয়ারল্যান্ডের সরকার ব্রিটিশ সরকার এবং আয়ারল্যান্ডের 7টি গেরিলা সংগঠন চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তিটির আরেকটা নাম আছে, চুক্তিটির অন্য একটা নাম আছে গুড ফ্রাইডে ট্রিটি। খেয়াল রাখবেন, এটা আসে কিন্তু গুড ফ্রাইডে ট্রিটি। যে গুড ফ্রাইডে ট্রিটি কোন দুই দেশের থেকে স্বাক্ষর করেছিল বা উদ্দেশ্য কী ছিল? গুড ফ্রাইডে ট্রিটির উদ্দেশ্য ছিল উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আয়ারল্যান্ডের জাতিগত দাঙ্গার নিরসন বা জাতিগত বিবাদ নিরসন। এবং এই চুক্তির ফলাফল ছিল চুক্তির মাধ্যমে কিন্তু উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আয়ারল্যান্ডে কিন্তু গণভোট অনুষ্ঠিত হয় এবং এই গণভোটের মধ্য দিয়ে কিন্তু দক্ষিণ আয়ারল্যান্ড বা আমরা যেটা বলি শুধু আয়ারল্যান্ড স্বাধীন হয়ে যায়। এরপর চলে আসে হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি। অনেকবার এই চুক্তির প্রসঙ্গ আসছে। ক্যাম্প ডেভিড চুক্তি অনেকবার প্রসঙ্গটি আসছে। আমরা ক্যাম্প ডেভিড চুক্তির মিশর নিয়ে পড়ানোর সময় বলছিলাম, ইসরায়েল নিয়ে পড়ানোর সময় হয়তো কিছু আলোচনা করেছিলাম। চুক্তিটির মূল উদ্দেশ্য ছিল
মিশর এবং ইসরায়েলের মধ্যে একে অন্যকে স্বীকৃতি দান, অর্থাৎ মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপন ছিল চুক্তিটির মূল উদ্দেশ্য। মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপন। তা চুক্তিটি স্বাক্ষরিত হয় 17 সেপ্টেম্বর 1978। এই ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 17 সেপ্টেম্বর 1978। এই চুক্তির পক্ষে স্বাক্ষর করেছিলেন তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী মিনাহিম বেগিন এবং আনোয়ার সাদাত এই চুক্তিতে স্বাক্ষর করলেন। চুক্তিটি কার্যকর করা হয় 6 মার্চ 1979। 6 মার্চ 1979 চুক্তিটি কার্যকর করা হলো। এই চুক্তিটির মধ্যস্থতা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। ইউএসের প্রেসিডেন্ট জিমি কার্টার হচ্ছে চুক্তিটির মধ্যস্থতা করেছিলেন। চুক্তিটি স্বাক্ষর হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যে প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্রে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তা এই চুক্তির মাধ্যমে মূলত মিশর ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে ইসরায়েল মিশরকে তার সিনাই উপত্যকা ফিরিয়ে দেয়। কিন্তু এর প্রতিক্রিয়া ছিল খুব নেগেটিভ। সকল মুসলিম বিশ্ব, বিশেষ করে মুসলিম দেশগুলো মিশরের সাথে সম্পর্ক ছিন্ন করার উপক্রম হলো। আরব লীগ থেকে মিশরকে বহিষ্কার করা হলো 1979 সালে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কারণেই। তা এটা গেল হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি। হচ্ছে ভূমির বিনিময়ে শান্তি চুক্তি। বুঝতে পারছি কোন দুইটি দেশের মধ্যে এটা হয়েছিল। আমরা বলেছিলাম এটা বলা হয় উই রিভার ট্রিটি বা ভূমির বিনিময়ে শান্তি চুক্তি। এই শান্তি চুক্তিটির মধ্যস্থতা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মধ্যস্থতা করেছিলেন। স্বাক্ষরিত ছিল ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তা এই চুক্তিতে ইসরায়েলের পক্ষে স্বাক্ষর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষর করেছিলেন ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 23 অক্টোবর 1998। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির উদ্দেশ্য ছিল হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপন এবং ফলাফলস্বরূপ পশ্চিম তীরের 13% ভূমি হতে ইসরায়েল তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় এবং পশ্চিম তীর পুনরায় হচ্ছে আবার ফিলিস্তিন ফিরে পায়। তো এই ভূমির বিনিময়ে শান্তি চুক্তির মাধ্যমে মূলত পশ্চিম তীরের মালিকানা পায় ফিলিস্তিন এবং দুই মধ্যস্থতা করেছিল বিল ক্লিন্টন। 1998 সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তো এই ছিল হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত চুক্তি বিশ্বের। এছাড়াও আমরা কিছু গুরুত্বপূর্ণ অন্যান্য চুক্তি দেখব। যে চুক্তিগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা একটু দেখব। হয়তো আলোচনা করেছি কিছু কিছু চুক্তি এর আগে। ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা হচ্ছে ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে মহাসনদ। তো ম্যাগনা কার্টাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ম্যাগনা কার্টা হলো ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। 15 জুন 1215 সালে ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়েছিল লন্ডনের টেমস নদীর তীরে এবং এটি স্বাক্ষরিত হয়েছিল তাদের রাজা এবং প্রজাদের মধ্যে একটি দলিল হিসেবে, অর্থাৎ রাজাদের ক্ষমতা খর্ব দলিল বলা হয় এটাকে। এই চুক্তির মাধ্যমে মূলত রাজার ক্ষমতা খর্ব করা হলো এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হলো। এই ম্যাগনা কার্টাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় ম্যাগনা কার্টাকে। 1297 সালে ম্যাগনা কার্টা ব্রিটেনের আইনে পরিণত হয় এবং এখানে বলা হয়েছিল কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি রাজাও আইনের ঊর্ধ্বে নয়, সবাই রাষ্ট্রীয় আইনের অধীন এবং প্রত্যেক নাগরিকের ন্যায় পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ রাজাকেও হচ্ছে চাইলে এখানে বিচার করা যাবে। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি ব্রিটেনের গৃহযুদ্ধ, ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণে কিন্তু তাদের
রাজা প্রথম চার্লসকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রাজা প্রথম চার্লসকে কিন্তু এটা করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা ছিল হচ্ছে আমাদের ম্যাগনা কার্টা চুক্তি, আমরা এটা বলি। এরপর চলে আসি ম্যাগনা কার্টা বলে আরেকটা বিখ্যাত চুক্তি আছে, আমরা এটা পড়েছিলাম লেকচার নম্বর 7, মানবাধিকার চুক্তি 10 ডিসেম্বর 1948 জাতিসংঘের সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়, এটা আমরা পড়েছি। সুতরাং আমরা হচ্ছে মানবাধিকার চুক্তিটা এখন আর পড়ব না, মানবাধিকার চুক্তি নিয়ে এখন আর আলোচনা করবো না। আপনাদের সেটা আছে একটু দেখে নিন, আমরা কিন্তু এটা 7 নম্বর লেকচারে আলোচনা করেছিলাম। ম্যাস্ট্রিক্ট চুক্তি নিয়ে আলোচনা করেছিলাম যে 1992 সালের 9 থেকে 11 ডিসেম্বর স্বাক্ষরিত হয় এবং এটা অনুমোদিত হয় 1993 সালের 21 মে। 1 নভেম্বর 1993 ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকর হয় এবং ম্যাস্ট্রিক্ট চুক্তির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা করা, একক ইউরো মুদ্রা চালু করা এবং ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে তো ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত, এটা আমরা পড়েছি। এরপর আপনার কিছু ব্রেটন উডস ইনস্টিটিউট বা ব্রেটন উডস চুক্তি যেটা বলা হয় সেটাও আমরা আলোচনা করেছি। বিশ্বব্যাংক এবং IMF প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়, ব্রেটন উডস ইনস্টিটিউট বা ব্রেটন উডস চুক্তি বলি। এরপর আমরা একটা চুক্তি পড়ব যেটা আলোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি, সেটা আমরা হচ্ছে শেনঝেন চুক্তি। তা শেনঝেন চুক্তিটা হচ্ছে ভিসা ব্যতীত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভ্রমণ করার একটি চুক্তি। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন 1985 সালের 14 জুন 1985 ইউরোপীয় ইউনিয়ন শেনঝেন চুক্তি স্বাক্ষর করে। শেনঝেন চুক্তির উদ্দেশ্য ছিল ইউরোপীয় ইউনিয়নের যারা সদস্য দেশ আছে এই সদস্য দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রবেশের জন্য কোনো ভিসা লাগবে না, শুধু জাতীয় পরিচয়পত্র থাকলেই হবে। যেমন মাঝে চিন্তা করা হয়েছিল যে আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশ 8টা দেশ আছে এই 8টা দেশের নাগরিকদের ভিসা থাকা দরকার নাই, জাতীয় পরিচয়পত্র থাকলে তারা প্রবেশ করতে পারবে, কিন্তু ভারত এবং পাকিস্তানের কারণে এটা চুক্তিটা আর হয়নি। তা শেনঝেন চুক্তি ছিল হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা ব্যতীত অন্য দেশের প্রবেশাধিকার, সদস্য দেশগুলোর মধ্যে যাতায়াত সুবিধা। তা 14 জুন 1985 সালে শেনঝেন চুক্তি স্বাক্ষরিত। শেনঝেন হচ্ছে লুক্সেমবার্গের একটি বিখ্যাত শহর, এই লুক্সেমবার্গের শেনঝেনের এটি স্বাক্ষরিত হয়। তা প্রাথমিক পর্যায়ে এই চুক্তিটি স্বাক্ষর করা হচ্ছে 5টা দেশ, অর্থাৎ 5টা দেশ ছিল হচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ আর নেদারল্যান্ড। পরবর্তীতে শেনঝেন চুক্তিটা হচ্ছে 16 মার্চ 1995 ইউরোপীয় ইউনিয়ন এটা গ্রহণ করে, ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। তো ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয় শেনঝেন চুক্তির মাধ্যমে 16 মার্চ 1995। চুক্তিটি স্বাক্ষরিত 5টা দেশের মধ্যে 85-তে, পরবর্তীতে চুক্তিটি ইউরোপীয় ইউনিয়ন গ্রহণ করে এবং প্রাথমিক পর্যায়ে 16 মার্চ 1995 ইউরোপীয় ইউনিয়নভুক্ত 7টি দেশ, এই 7টি দেশের চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং সর্বশেষ ভিসামুক্ত দেশ হলো 9টা। এবং সর্বশেষ বলতে হচ্ছে সর্বশেষ স্বাক্ষর করেছে, মাঝে অনেক দেশ স্বাক্ষর করেছে। বর্তমান শেনঝেন চুক্তি স্বাক্ষর করে 28টা দেশ মধ্যে 26টি দেশে ভিসামুক্ত প্রবেশ অধিকার আছে, এটা খেয়াল রাখবেন। বর্তমান শেনঝেন চুক্তি স্বাক্ষরিত 28টি দেশের মধ্যে 26টি দেশের ভিসামুক্ত প্রবেশ অধিকার রয়েছে, 26টি দেশের। তো এটা ছিল হচ্ছে শেনঝেন চুক্তি। এছাড়া আপনারা সেটা দেখবেন আরও কিছু চুক্তি আছে, আপনাদের সেটা আপনারা দেখবেন আরও কিছু চুক্তি আছে, আমি একটু বলি, আপনারা একটু দেখে নিতে হবে। টিকফা আপনাদের সেটা আছে। ট্রিপস চুক্তি আছে, 2021 সালে ট্রিপস চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর আপনাদের সেটা সম্ভবত এক নজরে অনেকগুলো চুক্তি দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কী উদ্দেশ্যে চুক্তিটি স্বাক্ষরিতের উদ্দেশ্য কী ছিল, অর্থাৎ চুক্তির ক্ষেত্রে আমাদের গুরুত্ব দেবে চুক্তির বিষয়বস্তু কী ছিল। নাম্বার 2 হচ্ছে চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়েছিল। নাম্বার 3 হচ্ছে কে স্বাক্ষর করেছিল বা কয়টি দেশে পর্যন্ত চুক্তিটি স্বাক্ষর করেছে। এবং গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বহুজাতিক চুক্তি আছে,
কোন কোন দেশ ওই বহুজাতিক চুক্তিতে স্বাক্ষর করেনি, এটা একটু হচ্ছে আমাদের দেখতে হবে। আবার বলছে চুক্তিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল মূলত দুইটি, একটা হচ্ছে সামরিক জোট, আমরা সামরিক জোট নিয়ে আলোচনা করলাম, আরেকটা হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ চুক্তি। আমি হয়তো গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি নিয়ে ডিসকাস করেছি, আলোচনা করেছি। এর বাইরে অনেক চুক্তি আছে যেগুলো আপনাদের একটু লেকচার শিট দেখে নিতে হবে। লেকচার শিটের প্র্যাকটিস কোশ্চেনগুলো অবশ্যই দেখবেন। পরবর্তীতে আবার আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।